এনসিপি বলেন বা জামাত জোটের আরো যে দলগুলো আছে, এরা বেসিক্যালি নিজেরা ওই ধরনের কাজে জড়িত। এই এরাও সেম একই রকমের মনোভাব, এবং এরা জামাতের মাসোয়ারা খায়। জামাত মাসে মাসে এদেরকে বেতন দেয় এই কারণে। এবং এই যে রফিকুল আনসারী বললেন, দেখলেন না, একটা হুজুর বলছে 4টা বিয়ে করে। আরে বেদব, এটা কি বিয়ের বিষয়? এটা কি বিয়ে? একটা ছোট মেয়ে চাকরির জন্য গেছে, তাকে ঘরে ঢুকায় তার সাথে যৌনতা করতেছে, বাধ্য করতেছে, চাকরির লোভ দেখায়। এটা কি বিয়া? এটা কি পরকে? এটা কি ব্যভিচার? আমি মাহমুদা মিতুর বক্তব্য চিল্লানি শুনে আমি বলছি এটা অবশ্যই একটা রাজাকার শাবকের চিল্লানি। সে যেভাবে বলছে, কি বলছে শব্দটা শোনেন না, যে বাংলাদেশে সৎ লোকের শাসন একমাত্র জামাতি প্রতিষ্ঠা করতে পারবে। ও একটা দল করে না? দল করে না, এনসিপি করে না? তাহলে ও যে দল করে সে দলের নাম বলতো। সেই দল পারবে সেটা না বলে জামাতের কথা কেন বলে? হাদি হত্যার বিষয়ে জামাতের আমির কি বলছে? জামাতের আমিরের পিএস হাদিকে চাপাচাপি করছে, এখান থেকে সরে যেতে হবে। কেন সরে যেতে হবে? জামাতের জোটের ওখানে প্রার্থী দেবে, সেই প্রার্থীকে এই পাটোয়ারি। তাহলে পাটোয়ারিকে হাদি হত্যায় জড়িত? এই জায়গা ফাঁকা করতে হবে পাটোয়ারিকে? বলেন। এবং সব স্ক্রিপ্ট রেডি। হাদি হত্যার 10 মিনিটের মধ্যে সাদিক কায়েম পৌঁছতেছে, মির্জা আব্বাস ভাই ইট খুলে নিয়ে আসতে হবে। স্ক্রিপ্ট রেডি না? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে আলোচনায় আম জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমান, শুরুতেই এমপি নজরুল কাণ্ড সম্পর্কে আলোচনা করতে চাই, তারপরে আমরা আলোচনা করব আপনাদের যে বিএনপি নেতৃত্বাধীন জোটের যে শরিক দলগুলো ছিল তাদের সাথে আলোচনাটা কোন পর্যায়ে গেছে, কি ধরনের আলোচনা হচ্ছে সেই বিষয়ে জানতে চাইবো। তার আগে এমপি নজরুল কাণ্ডে যা কিছু ঘটছে, জামাত মনোভাবাপন্ন কোন কোন দল এটি নিয়ে সাফাই গাওয়ার চেষ্টা করছে। তারা বলছে এটি ব্যক্তিগত বিষয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে বিয়ের বিষয়টি জানা যাচ্ছে ওই তরুণীর সঙ্গে সেটি ব্যাকডেটে রেজিস্ট্রেশন করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া, মানে জামাতের এই ধরনের রূপ একে একে বের হচ্ছে কেন? শুধু জামাত বললে হবে না তো, জামাত এবং এনসিপি এভাবে বলবেন। জামাত এনসিপি, হ্যাঁ, একসাথে বলতে হবে। তো একটা হলো স্থাপক আর একটা হলো ফাদার, নাকি? আচ্ছা, জামাত এবং এনসিপি গাজী নজরুল সাহেবের যে যৌন কেলেঙ্কারি, এটাকে পরকীয়া প্রমাণ করার চেষ্টা করছে। তারা চাচ্ছে যে এটাকে পরকীয়া হিসেবে ডিল করা হোক, এটাকে প্রেম হিসেবে ডিল করা হোক, এটাকে ভালোবাসা হিসেবে ডিল করা হোক। এবং প্রেম, পরকীয়া, ভালোবাসা, এরপরে বিয়ে, এই তো। তারা এই ধরনের একটা প্রেক্ষাপট চাচ্ছে। কিন্তু বাস্তবে আমি ভিন্ন দিকে দৃষ্টি আকর্ষণ করছি। মেয়েটি শিশু এবং প্রেম করার মতো বয়স না। আর সে ওখানে প্রেম করতে যায়নি, সে ওখানে গেছে চাকরি দিতে। আমাদের সমাজে এই ধরনের গরিব পরিবারের যারা মেয়েরা আছে, মায়ের চিকিৎসার ওষুধ কিনতে, ভাইয়ের পরীক্ষার ফিস দিতে, অথবা ঘরটা ঠিক করতে, অথবা বাবা অসুস্থ, বাধ্য হয়ে অল্প বয়সেই চাকরির জন্য বের হয়ে যায়, এই মেয়েটা সেই ধরনের একটা মেয়ে। এবং এসএসসি পরীক্ষার পরে শিশু বয়সেই সে চাকরির জন্য গেছে। এবং এই জামাত নেতা তাকে চাকরির অফার দিয়ে চাকরির কথা বলে সে তাকে বিছানায় নিয়ে গেছে। এবং এখানে কোনো প্রেমের আলামত কোনো কিছু দেখবেন না। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন সে কিন্তু বলছে যে তার আত্মীয় হয়, আত্মীয়ের মেয়ে, এরকম করে বলা হয়েছে। এবং চাকরির বিষয়টা সামনে আসছে, চাকরির বিজ্ঞাপনটা আমরা দেখলাম। আমরা তো বলি যে ইসলামী আইন বা শরিয়া আইনে কি শাস্তি, বাংলাদেশের আইনে কি শাস্তি, সেটা পরের হিসাব। ইসলামী শরিয়া আইনে বেত্রাঘাত, 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়, আর যেহেতু বিবাহিত, পাথর নিক্ষেপ করে মৃত্যু। আমার বিষয়টা সেখানে না। আমি ব্যভিচারের বিচার চাচ্ছি না এখানে, আমি প্রেমের বিচার চাচ্ছি না, সে বিয়ে করছে সেই বিচারও চাচ্ছি না। আমি চাচ্ছি যে একটা কর্ম খুঁজতেছে একটা অসহায় পরিবারের মেয়ে, চাকরির জন্য গেছে। আমরা বিভিন্ন সিনেমায় দেখি যে চাকরি নিতে গেলে মেয়েদেরকে অফিসে যৌন হয়রানি করে, যৌন হ্যারাসমেন্ট করে, তাকে বিছানায় শোয়াতে বাধ্য করে। এইটা এইটা শুধুমাত্র যৌন আকাঙ্ক্ষার বিষয় না, একটা অসহায় মেয়েকে ফাঁদে ফেলে তার ইজ্জত নষ্ট করা, তার সম্ভ্রম নষ্ট করা, শিশু বয়সে। এবং এই কারণেই কিন্তু সাতক্ষীরার মানুষগুলো খেপেছে।
সাতক্ষীরার মানুষ কিন্তু জামাত আমির প্রেম করে, এটা তাদের বিষয় না। জামাত আমির পরকীয়া করে, এটা বিষয় না। জামাত আমির দুটো বিয়ে করবে, এটা বিষয় না। সাতক্ষীরার মানুষ খেপেছে যে একটা শিশু বয়সের মেয়ে এসএসসি পরীক্ষার পরে কাজ খুঁজতে গেছে, তাকে সে কাজের প্রলোভন দিয়ে ধর্ষণ করতে যাচ্ছে, ধর্ষণ করছে বা করতে যাচ্ছে, কত কিছু করছে আমরা জানি না বাকিটা। তাকে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায় থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। আমার প্রশ্ন ছিল, আপনি এনসিপির কথা বলছেন, এনসিপির বাইরেও কোন কোন রাজনৈতিক দলের নেতারা, জামাত মনোভাবাপন্ন যে দলগুলো রয়েছে, তারা এটিকে ব্যক্তিগত বিষয় বলার চেষ্টা করছে। কেন মানুষের এটা ব্যক্তিগত বিষয় নিয়ে? আমি বলছি, শোনেন, এনসিপি বলেন বা জামাত জোটের আরো যে দলগুলো আছে, এরা বেসিক্যালি নিজেরা ওই ধরনের কাজে জড়িত। এই এরাও সেম একই রকমের মনোভাব, এবং এরা জামাতের মাসওয়ারা খায়। জামাত মাসে মাসে এদেরকে বেতন দেয় এই কারণে। এবং এই যে রফিকুল আনসারী বললেন, দেখলেন না, একটা হুজুর বলছে 4টা বিয়ে করে। আরে বেদব, এটা কি বিয়ের বিষয়? এটা কি বিয়ে? একটা ছোট মেয়ে চাকরির জন্য গেছে, তাকে ঘরে ঢুকায় তার সাথে যৌনতা করতেছে, বাধ্য করতেছে, চাকরির লোভ দেখায়। এটা কি বিয়া? এটা কি পরকে? এটা কি ব্যভিচার? না। এ বলে 4টা বিয়ে করো। হ্যাঁ, এই ধরনের বেদবদেরকে, এই যে আমির হামজা, এদেরকে বিভিন্ন গ্রুপ, প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসওয়ারা খাওয়ায়, মাসওয়ারা খাওয়ায় খাওয়ায় বিপদের সময় এই বক্তব্যগুলো দেওয়ায়। না, এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোন ধরনের বিরোধী দল পেয়েছি? এবং শুধু বিরোধী দল নয়, বিরোধী দলের সঙ্গে, প্রধান বিরোধী দলের সঙ্গে আরো অনেক দল যুক্ত রয়েছে। আহ এরা কোন দিকে নিয়ে যাবে বাংলাদেশকে? এনসিপির এনসিপিরা যে রাজাকার শাবক, আমি এনসিপিদেরকে গত কয়েকদিন যাবত রাজাকার শাবক বলতেছি এই জন্য, আমি মাহমুদা মিতুর বক্তব্য চিল্লানি শুনে আমি বলছি এটা অবশ্যই একটা রাজাকার শাবকের চিল্লানি। সে যেভাবে বলছে, কি বলছে শব্দটা শোনেন না, যে বাংলাদেশে সৎ লোকের শাসন একমাত্র জামাতই প্রতিষ্ঠা করতে পারবে। ও একটা দল করে না, দল করে না, এনসিপি করে না, তাহলে ও যে দল করে সে দলের নাম বলতো। সেই দল পারবে সেটা না বলে জামাতের কথা কেন বলে? এটা কেবলমাত্র তার বাপ দাদা, তার পরিবার রাজাকারের পরিবার, এই জন্য এরকম করে বলতেছে, এই জন্য এত মায়া, চিল্লায় গলার রক ছিঁড়ে ফেলতেছে যে সৎ লোকের শাসক জামাত করতে পারবে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, ও ও স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি মাদক ব্যবসা করে। মানে এইটা এইটা কি কি ভিত্তিতে বলছে? কি কি ভিত্তিতে বলছে? কোনো ভিত্তি আছে? কি কি প্রমাণ? কোনো প্রমাণ দিতে পারে নাই। বরঞ্চ ওকে বলা যায়, ও তো বলছে ওর বাপে জামাত করতো গোপনে, ওর বাপে মায়ে গোপনে জামাত করতো, ওর বাপে হলো রাজাকার, মায়ে হলো নাই রাজাকার। এছাড়া আর কি বলবো? এবং ও বলছে শিবিরের বায়াত আছে, তাহলে তো ও রাজাকার শাবক। প্রমাণ আছে। ও প্রমাণ থাকা সত্ত্বেও রাজাকার শাবক বললে দেখবে মাইন্ড করবে, কিন্তু প্রমাণ না থাকা সত্ত্বেও যাকে ইচ্ছে তাকে ব্লেমিং করতেছে। এবং এই এই হাদি হত্যার বিষয়ে আজকে নতুন তথ্য দিচ্ছি। হাদি হত্যার বিষয়ে জামাতের আমির কি বলছে? জামাতের আমিরের পিএস হাদিকে চাপাচাপি করছে, এখান থেকে সরে যেতে হবে। কেন সরে যেতে হবে? জামাতের জোটের ওখানে প্রার্থী দেবে, সেই প্রার্থীকে এই পাটোয়ারি, তাহলে পাটোয়ারিকে হাদি হত্যায় জড়িত, এই জায়গা ফাঁকা করতে হবে পাটোয়ারিকে, বলেন। এবং সব স্ক্রিপ্ট রেডি, হাদি হত্যার 10 মিনিটের মধ্যে সাদিক কায়েম পৌঁছতেছে, মির্জা আব্বাস ভাই ইট খুলে নিয়ে আসতে হবে। স্ক্রিপ্ট রেডি না? স্ক্রিপ্ট রেডি না? হাদির বোন প্রশ্ন করছে না, সে প্রশ্ন করলো না জাবের কেন এই মামলার আসামি হলো। অতি উৎসাহী হয়ে যখন কেউ কোনো একটা মামলার আসামি হয়, প্রাসঙ্গিক না হওয়া সত্ত্বেও, তখন বুঝতে হবে তার একটা ইন্টেনশন আছে। এই ধরনের ঘটনায় অপরাধী নিজেই মামলা করে বসে থাকে। বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে, অনেক এক্সাম্পল আছে। হাদির ভাই বলেছে যে আমি একটা লেখা লিখবো হাদি হত্যার বিষয়ে, যেখানে ইনকিলাব মঞ্চের নাম আসলে তোমরা মন খারাপ করো না। বলেন, এই কথাগুলো কি তদন্ত হওয়া উচিত না? সাদিক কায়েমকে জিজ্ঞাসা করা উচিত না সঙ্গে সঙ্গে সে কেন বললো যে মির্জা আব্বাসে খুলে নিয়ে আসবে? বলেন। খুব সোজা হিসাব, সোজা ইকুয়েশন, এর চেয়ে সস্তা ইকুয়েশন আর নাই। যে কি হাদির কিছু হইলে ওই আসনে ক্ষমতাবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি মির্জা আব্বাসকে ধরবে। স্ক্রিপ্ট রেডি এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে পুরা বিএনপিকে স্যাবোটেজ করছে। তাহলে এই ঘটনা, হাদি হত্যার ঘটনায় একমাত্র ক্যাশ করছে কে? বলেন। বিজনেস করছে কে? লাভবান হয়েছে কে?
কোন একটা হত্যাকাণ্ডে যে লাভবান হয় সেই হত্যার সঙ্গে জড়িত, এটা স্পষ্ট ভাবে বলা হয়। এই যে খুবই স্পষ্ট এই যে কথা। বলতেছে, দেখেন আপনার হলো অসংখ্য আওয়ামী লীগ যারা জামাতে যোগ দিছে, বিএনপিতে যোগ দিছে, আবার হলো এনসিপি তে যোগ দিছে। ঠিক একই প্রক্রিয়ায় হাদির খুনিরা ইনকিলাব মঞ্চে যোগ দেয়নি কি? জামাত অবশ্যই অবশ্যই জামাত নেতার অবশ্যই। জামাত নেতার জামাত নেতার সন্তান ইত্তেফাক ইনকিলাবে নিউজ হয়েছে না, তাকে হাদির সঙ্গে পরিচয় করাই দিছে। এই তথ্য তো বের হইলো না। হুম। জাবের বলছিল পাই পাই করে টাকার হিসাব দিবে, ফেসবুকে পোস্ট দিয়ে হিসাব দেওয়া শেষ। কিন্তু আমাদের তো জানা দরকার যে হাদির খুনি জাবেরকে টাকা দিছিল কিনা। জাবেরের কাছে অনেকেই টাকা দিছে, এবং হাদির খুনি জাবেরকে টাকা দিতে পারে, নাও দিতে পারে, এবং জাবের সৎ মন মানসিকতা নিয়েই সে টাকাটা গ্রহণ করতে পারে। কিন্তু জানা দরকার আছে না টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছিল কিনা। তাহলে পাটোয়ারিদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত না? তাহলে কেন করছে না? এবং আপনি যে মন্তব্যটি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্পর্কে, নাসিরউদ্দিন পাটোয়ারি যে মন্তব্যটি করেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ব্যবসা করেন, অন্য কেউ যদি এ ধরনের কোনো মন্তব্য করত, এক প্রাক্তন সরাসরি এ ধরনের মন্তব্যের জন্য মামলা হতো। দ্বিতীয়ত সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা হতো, যে গণমাধ্যমে বা তার এই বক্তব্যগুলো প্রচার হচ্ছে। তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে কোনো ধরনের কোনো আহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর দুর্বলতা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা বিএনপির না কোথায়? না, বিষয়টা ওই রকম না। আপনার আপনি কখনো ছাগলের পাশাপাশি দাঁড়াইছিলেন? ছাগল 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 নামে একটা প্রাণী আছে। ছাগল যদি মেমে করে, কেউ কি যায় মুখ সাইডটা ধরে যে চুপ হুম। করে? অথবা ছাগলকে কি লাঠি দিয়ে বাড়ি দেয় মেমে করার কারণে? জানে ওর লাঠি দিয়ে বাড়ি দিলে আরো মেমে করবে। তো নাসিরউদ্দিন পাটোয়ারি হলো সেই ছাগল, জানে বাড়ি দিলে আরো চিল্লাবে। তো হচ্ছে ও চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে থেমে যাবে পরে। তাহলে যা ইচ্ছা তা করে যাবে, মানে সেনা প্রধানকে এতদিন এই তো এখন এখন তো মাঝে মাঝে মনে হয় যে এ, জামাত ক্ষমতায় আছে, এরকম মাঝে মাঝে মনে হয়। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসহায়তা প্রকাশ করছে যে সারা জায়গায় গুপ্ত সরাসরি সরকারের মধ্যে। আপনি হ্যাঁ, দেখছেন আমি মনে হয়। তো এটা আমি সেই এটা বিষয়টা। একটা এটা পরিষ্কার করতে হবে না, যেই মন্ত্রী হুম। যেই মন্ত্রী শিবির নেতাকে পিএস বানাইছে, ওটা ধরতে হবে না? ওই মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে না? অবশ্যই যে এমপি ঠিক করা জিজ্ঞেস করতে উচিত হবে আমরা না? মনে করি। বলতে হবে, ধরতে হবে, ধরে ধরে বের করতে হবে এগুলোকে। আমি ওই জন্য বলছিলাম যে আওয়ামী লীগ এখন বাংলাদেশের রাজনীতির দর্শকের মতো। দর্শককে গোল দেওয়া যায়? দর্শককে গোল দেওয়া যায় বলেন? প্রশ্ন ওঠে না। গোল গোল দেওয়া যায়? দেওয়া যায় না। সুতরাং দর্শক কি ফাউল করে? দর্শক ফাউল করে না। হুম। যে মানে সঠিক প্রতিপক্ষ নির্ণয় করা, দেশের দুশ্মনকে নির্ণয় করা, দেশের শত্রুকে নির্ণয় করা, প্রথমে একটা বিচক্ষণতা, এইটা করতে হবে। তবে এই যে ধরতে পারছে যে সব জায়গায় গুপ্ত ছড়াছড়ি, ধরতে যেহেতু পেরেছে, সেহেতু ট্রিটমেন্টও শুরু হবে এখন। সব আতঙ্কে আছে। এখন আবার সব গুপ্ত বলবে আমরা তো জামাত করি না, আমরা তাবলিগ করি। ট্রিটমেন্ট কি আসলেই শুরু হবে? অনেকে অনেকে তো বলেন যে জামাতকে সাথে ট্রিটমেন্ট নিয়ে শুরু বিএনপি। হয়েছে, ট্রিটমেন্ট শুরু সরি। হয়েছে, এবং ট্রিটমেন্ট শুরু হওয়ার কারণেই ওই যে সব জামাতিরা তাবলিগ জামাত হয়ে গেছে এখন। আচ্ছা, তাবলিগ জামাতে ভেজ ধরছে। কিন্তু একথা তো অনেকেই এখন মন্তব্য করেন যে জামাত আর বিএনপি আসলে মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করছে না না, বিএনপি এবং কে তো জামাতের প্রয়োজন, জামাতকে করতে জামাতকে চায় তো না। বিএনপির প্রয়োজন ছিল। জামাতকে বিএনপির প্রয়োজন ছিল না, জামাতের আমিরকে বিএনপির প্রয়োজন না। এখানে তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি, করার সুযোগ নাই, সেই প্রেক্ষাপট নাই। মির্জা আব্বাস ভাই বলছিলেন সকল সবার অংশগ্রহণের নির্বাচন চান উনি, কিন্তু উনি এটা শক্তিমত্তার সাথে বলেননি, দৃঢ়তার সাথে বলেন নাই। বলছেন বলার মতো করে বলছেন, কিন্তু সেই প্রকৃত রাজনৈতিক দলকে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ধারক বাহক, তাই না? তার মধ্যে একটা দল নাই নির্বাচনে। তাহলে জামাত অংশগ্রহণ করছে, এখন শফিকুর রহমান নির্বাচনে জিততেছে না, এখন নাহিদ নির্বাচনে জিততেছে না, এখন সরকার বিরোধী দল বানাবে কারে দিয়ে বলেন? কারে দিয়ে বানাবে? এমনি এমনি তো এই পরিস্থিতির সৃষ্টি হয়নি। আপনি যোগ দিয়ে এখন নিলাম, এখন তো নির্বাচন হয়ে গেছে। এখন তো নির্বাচন হয়ে নির্বাচন হয়ে গেছে। গেছে। এখন শফিকুর রহমান যে নিজের আসনে গিয়ে 12,000 ভোট পায়, সে অপরিচিত একটা জায়গায় ঢাকায় আসে নাকি নির্বাচিত হয়েছে, ঠিক আছে? অপরিচিত একটা জায়গায় নিজের আবাস না, নিজের কিছু না, সেখানে সে নির্বাচিত হয়েছে। নাই ঢাকা 11 আসনে কোনোদিন রাজনীতিই করেনি, সেখানে যায় নাকি নির্বাচিত হয়েছে।
এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হয়। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী বিএনপি দলীয় জোট ছিল না তো, মানে তাছাড়া বিরোধী দল বানাবেন কি দিয়ে আপনি? গোলাম পরোয়ার হারছে, গোলাম পরোয়ার যে একটু হইচই করে, হ্যাঁ, হুম, সে হুম। হারছে। আমাদের আমিরও যদি হারতো তাহলে কি অবস্থা হতো? তারপরে আহমদ সাহেব নাকি একটা আসলে চট্টগ্রামের ওইদিকে কক্সবাজারের একজন আছে, হামিদুর রহমান হ্যাঁ, আজাদ। সেও হারছে। তাহলে সেও হারছে, গোলাম পরোয়ারও হারছে, শফিকুর রহমানও যদি হারতো, নাহিদ ইসলামও যদি হারতো, আপনি কি দিয়ে বিরোধী দল বানাইতেন বলেন আপনি? আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিএনপি জোটভুক্ত দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করলেন, সৌজন্য সাক্ষাৎ করলেন, সবাইকে এক জায়গায় করলেন, এবং তিনি ওইখানে আপনি বলছেন যে অসহায়ত্ব প্রকাশ করেছেন, গুপ্ত চারিদিকে রয়েছে তিনি এই মন্তব্য করেছেন। আর তিনি কি আসলেই অসহায় বোধ করছেন? জামাত যে কোনো কিছু করতে পারে সেই ধরনের আশঙ্কা আসলে বিএনপি শুনেন, রয়েছে? আমি বলি, আপনার বাড়ির চাকর অথবা নিম্ন শ্রেণীর কেউ আপনাকে জাস্ট বিরক্ত করতে পারে, আপনার বড় কোনো বেভারেজ করার ক্ষতি মানে সুযোগ রাখে না। জামাত হলো এই সার পোকার মতো, এরা জাস্ট বিরক্ত করবে, কিন্তু আপনার বড় ড্যামারেজ করার ফিটনেসই নাই। আসলে কি কারণ তাই? না না আপনাদের না, ওই শরীর ফিটনেসও নাই, ওই তাদের পক্ষে ফিটনেসও রয়েছে, নাই। বিদেশে শুনেন, তাদের পক্ষে আমি রয়েছে। আমি 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 এই বিষয়ে বলি, একটা শিবির ছানা, রাজাকার শাবক, ও গুপ্ত হয়ে কেন থাকে? কারণ ও সারাক্ষণ হীনমন্যতা থাকে যে ওর বাপের রাজাকার ছিল, এই জন্য বাধ্য হয়ে গুপ্ত হয়ে থাকতেছে। ওর পরিচয়টা প্রকাশ করতে পারে না, এবং যতদিন পর্যন্ত জামাত ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত ওরা এই গুপ্ত হয়ে থাকবে। ওরা প্রকৃত শক্তি, প্রকৃত লোকবল প্রকাশ করবে না, কারণ ওরা হীনমন্যতা থাকে যে ওরা রাজাকারের বাচ্চা। না, আপনি হয়তো বলছেন আপনার বিশ্লেষণ থেকে, কিন্তু অনেকে তো বলে আবার যে যুক্তরাষ্ট্র তাদের পিছনে রয়েছে, ডিপি স্টেট তাদের পিছনে ওই তো রয়েছে, ডিপি জামাত, রয়েছে হ্যাঁ তাদের ক্ষমতা বলতেছি, নিয়ে আসেন। হ্যাঁ, এই বিষয়টা বলতেছি। জামাত যে একটা সার্বভৌমত্বের বিরোধী দল, স্বাধীনতার বিরোধী দল, সার্বভৌমত্বের সংজ্ঞা কি? সার্বভৌমত্বের সংজ্ঞা হলো আমাদের নীতি, আমাদের পলিসি, এদেশের মানুষ, এদেশের রাজনীতিবিদ, এদেশের বুদ্ধিজীবী তারা মিলে, সবাই মিলে বুদ্ধি পরামর্শ করে বানাবে। এটা হলো সার্বভৌমত্বের সংজ্ঞা। একটা বাড়িতে আপনারা 5 জন থাকেন, ঘর হলো 5টা, একটা ঘর একটু সুন্দর, সুন্দর ঘরটা আপনি পাওয়ার জন্য যদি প্রতিবেশীকে ডাইকে নিয়ে আসেন, তাহলে আপনি হলো সার্বভৌমত্বের, আপনার বাড়ির সার্বভৌমত্ব নষ্ট করছেন। ঠিক একইভাবে জামাত হলো সেই সার্বভৌমত্বের বিরোধী শক্তি, সেই স্বাধীনতার বিরোধী শক্তি, যারা সেই সুন্দর ঘরটা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য বারবার হুম। বিদেশিদের দ্বারস্থ হয়। এই জন্য আমি জামাতকে সবসময় সার্বভৌমত্বের বিরোধী শক্তি বলি, জনস্রোতের বিরোধী শক্তি, জনগণের বিরোধী শক্তি, স্বাধীনতার বিরোধী শক্তি। না, আমি সেই জায়গা থেকে জিজ্ঞেস করছি, তাহলে তো তাদের পেছনে শক্তি রয়েছে, তারা আপনি বলছেন তারা ছাড় পোকার মতন কাজ করে বা আচরণ, তারা ওই তো, ছাগলের সাথে ওই ওই নিজেদের শক্তিমত্তা নাই, নিজেদের মনোবল নাই, এই জন্য বারবার বিদেশিদের কাছে দ্বারস্থ হয়। কিন্তু হুম, কিন্তু কিন্তু আমেরিকা, কিন্তু আমেরিকা, ভারত, রাশিয়া, চায়না, এসব কিছু একটা যোগ বিয়োগ আছে, কিন্তু জনগণও কিন্তু মাঝে মাঝে একটা পজিশন নেয় এবং জনগণ সে জায়গায় বিজয়ী হয়। সেই চাহিদার বিপক্ষেই জনগণ বিজয়ী হয়, চাহিদার বিপক্ষেই জনগণ মাঝে মাঝে ওরা প্রভাবিত করে, করছে। এবং এইটা একটা প্রতিযোগিতা লাগে, যখন ধরেন কোন একটা দল যদি বিদেশিদের দালালি করে, তখন অপরাপর দলগুলো দালালি করার চেষ্টা করে, যে ও তো আগায় গেল, ও তো কনভিন্স করে ক্ষমতা নিয়ে নিচ্ছে, তখন অন্য দলগুলো নমনীয় হয়। জামাতের এই দালালি দেখে অন্যান্য দলগুলো দালালি শুরু করবে বিদেশিদের। প্রধানমন্ত্রী বৈঠক বা সাক্ষাৎ বা সৌজন্য সাক্ষাতের বিষয়টা আসতে চাই, তিনি আসলে কি মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন দলগুলোকে? আপনি তো ছিলেন সেই বৈঠকে বা সৌজন্য সাক্ষাতে। আহ, তিনি যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন তা থেকে যারা আপনারা রয়েছেন বিএনপি সমমনা বা বিএনপি জোটভুক্ত। আমি আমি বলি, আমরা জি। ভেবেছিলাম যে ছোট ছোট বিভিন্ন দলগুলো সেখানে যাবে, যে নিজের দাবি দাওয়া বিভিন্ন কিছু দিয়ে প্রধানমন্ত্রীকে পেছনে করে ফেলবে, বিব্রত করবে, এরকম একটা আমার ভাবনা ছিল। কিন্তু যাওয়ার পরে আমি যখন এক একজন কথা বললো, যেমন মাহমুদুর রহমান মান্না ভাই কথা বললো, আরো অনেকেই কথা বলেছে, আমার কাছে খুব ভালো লাগছে যে সবাই একটা কথাই বলতেছে, আমরা একটা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করি, জন আকাঙ্ক্ষা, আমাদের কিন্তু স্বপ্ন ছিল, আমরা হুম। 31 দফা বানাইছিলাম ক্ষমতায় না থেকে, বিরোধী দলে থাকা অবস্থায় এমন একটা আমরা প্রতিফলন তৈরি করার চেষ্টা করছিলাম, যে এই প্রতিফলন হলে দেশের জন্য ভালো হবে, যে আমাদের ভালো ভালো শর্ত আছে। তো আপনারা ক্ষমতায় আছেন, আমরা তো এই ক্ষমতার কেউ না, আমরা অনেকে নির্বাচিত হইনি বা আপনাদের কাছ থেকে মনোনয়ন বিষয়ে সাপোর্ট পাইনি, কিন্তু আমরা চাই আমরা সরকারে না থাকলেও আপনারা এই জন আকাঙ্ক্ষার জায়গাগুলো পূরণ করবেন।
এইটা ছিল মেজরিটি বক্তার বক্তব্য। এমনি এক দুইজন একটু বলছে যে আপনারা সবগুলো নারী আসন কেন নেবেন বা এরকম আন্তরিকতার বিভিন্ন সঙ্গে বিষয়। বক্তব্য ছিল না কি, বলতে হয় সৌজন্যতার খাতিরে বলা হচ্ছিল, আন্তরিকতার সঙ্গে বলা হচ্ছিল মানে এই কথাগুলো। আন্তরিকতার সাথে আমার কাছে, সবার কাছে আমাকে যদি বলতে বলে তাহলে আমি সিরিয়াসলি বলবো আমি একটা ভিন্ন দল করি, বাট আমরা একসাথে আন্দোলন করছি, আমাদের আন্দোলনের প্রতিনিধি হিসেবে বিএনপি দায়িত্ব আছে, আমাদের কোনো চাওয়ার কিছু নাই। আমরা যদি চাইতে চাই তাহলে কি করতে হবে, আমাদের দল টল সব বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিতে হবে, এরকম না, মিশে যেতে হবে না। তো আমরা তো সেই জায়গা থেকে সেটা করতে পারি না, সেই জায়গা থেকে আমরা করতে চাই না, আমরা রাজনীতিতে থাকতে চাই এখানে ছোট, বাট আমরা আমাদের আমজনতা দলের কার্যক্রমটা আমরা আমাদের মতো আগায় নিতে চাই। আমাদের বন্ধু আছে, কাকে আমরা বন্ধু মনে করি, কাকে আমরা শত্রু মনে করি, সেই পজিশন আছে, সে অনুযায়ী আমরা সাপোর্ট নেই, সেই বন্ধুদের সুরে আমরা কথা বলি। আমরা আমরা সেই জায়গাগুলোতে আছে, কিন্তু তার মানে আমরা সবকিছু বিলুপ্ত করে বিএনপিতে মিলে যাব এরকম তো হতে পারে না।